পৃথিবীতে যত দক্ষতা আছে, পৃথিবীর সকল দক্ষতার মধ্যে মোস্ট ফাইন্যান্সড ইম্পর্টেন্ট দক্ষতা হচ্ছে পাবলিক স্পিকিং। আপনি যদি ভালো কথা বলতে পারেন, আপনি যে পেশায় যাবেন ইউ উইল বি টপ, আপনি প্রথম হবেন। যে পেশায় যাবেন, আপনি একটা দোকানদার, আপনার মুদি দোকান সবচেয়ে বেশি চলবে। একটা মুদি দোকানের একটা লোক আছে খারুস, কেউ গেলে একজনকে মালামাল দিচ্ছে, আরেকজন এসে যদি বলে আমাকে একটু মালামাল দেন, উনি বলে ভাই দেখতে পাচ্ছেন একজনকে দিচ্ছি, এমন করেন কেন আপনারা? এখানে আসলে এমন করেন কেন? এই লোকটাকে আর যাবে তার কাছে? কিন্তু আপনি যদি গিয়ে তাকে বলেন যে ভাই একটু বসেন ভাই, আমি জানি আপনার কষ্ট হচ্ছে, আমি কোনটা শেষ করি, আপনি একটু বসবেন, আপনি এখানে আসবেন, ফ্যানের নিচে বসবেন। আপনার যদি তারাও থাকে, তারপরেও আপনি বাধ্য হবেন 5 মিনিট বসে থাকতে। এই জন্য আপনি যখন ভালো কথা বলতে পারবেন, ব্যবসায়ী হবেন, আপনি সেরা হবেন। শিক্ষক হবেন, আপনি সেরা হবেন। আপনার প্রত্যেকের সাথে আমি কয়েকটি পরামর্শ দিয়ে কথা শেষ করব। পাবলিক স্পিকিং জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কনফিডেন্স, আত্মবিশ্বাস। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আত্মবিশ্বাস, মানে নিজের উপর চরম বিশ্বাস থাকতে হবে। আপনি যখন এখানে দাঁড়াবেন, আপনি এখানে দাঁড়িয়ে যদি চিন্তা করেন, দেখেন আমরা প্রত্যেকে ঝগড়া পারি। বললেন না আমরা বোনরা মাত্র একজন আসছেন, কিন্তু বোনরা বলে যে ঝগড়া কাজের অঙ্গ, একসুতে গাথা, ঝগড়া না হলে সকল কাজ বৃথা, আমরা বলি না? কিন্তু বোনরা যখন এই বোনদেরকে ঝগড়া করে, সেম তাকে যদি বলি আপনি যে ঝগড়াটুকু করেছেন, এই ঝগড়াটুকু স্টেজে এসে করেন তো, তখন তিনি পারেন না পারার কারণ কি জানেন? কারণ তিনি যখন ঝগড়া করছিলেন, তখন তিনি যার সাথে ঝগড়া করছিলেন ওনার মাথার মধ্যে সেট হয়ে যাচ্ছে আমি ওনার চেয়ে বেশি জানি। কিন্তু এখানে যখন দাঁড়ায়, তখন চিন্তা করে আমি বাংলা বলছি, বাংলা একজন শিক্ষক আছে, তিনি যদি আমার ভুল ধরে, রাকিব ভাই আছে, রাকিব ভাই যদি আমার ভুল ধরে, এখানে দাঁড়িয়ে যদি চিন্তা করে আমি ইংরেজিতে কথা বলছি, এখানে মাহমুদ স্যার আছে, উনি যদি আমার ভুল ধরে। আপনি এখানে দাঁড়িয়ে যদি আপনি আরবি কথা বলার সময় আপনি ভাবেন এখানে রিপন ভাই আছে, উনি যদি আমার ভুল ধরে, বিশ্বাস করেন আপনি এখানে কথা বলতে পারবেন না। এখানে এজন্য আপনি যখন স্টেজে দাঁড়াবেন, তখন আপনাকে মনে করতে হবে এখানে যারা আছে সব গরু আর আমি হচ্ছে গুরু, তাহলে আপনি দাঁড়িয়ে কথা বলতে পারবেন। আপনাকে মনে করতে হবে এখানে যারা আছে সব ছাগল আর আমি হচ্ছে রাম ছাগল, সবচেয়ে বড় ছাগল, তাহলে আপনি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবেন। এজন্য প্রথম যেটি লাগবে সেটি হচ্ছে কি? আত্মবিশ্বাস। দ্বিতীয় হচ্ছে আপনার যেটি লাগবে লজিক্যাল, হ্যাভ টু বি লজিক্যাল, ইনফরমেশন। ইউ হ্যাভ টু গ্যাদার দ্য ইনফরমেশন, তথ্যবিহীন আপনি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবেন। আপনি যখন পাবলিক স্পিকার হবেন, আপনি তখন ঢালাওভাবে তথ্য দিলে হবে না। আপনাকে যদি বলে ঢাকা শহরের মূল সমস্যা কি, আপনি যদি ঢাকা শহরের মূল সমস্যা জ্যামের মূল কারণ কি, আপনি এখানে দাঁড়িয়ে যদি বলেন জ্যামের মূল কারণ হচ্ছে যত্রতত্র পার্কিং, তাহলে হবে না। আপনি এখানে দাঁড়িয়ে বলতে হবে, ইনফরমেশন দিতে হবে যে আপনি জানেন একটা শহরের আদর্শ শহর হওয়ার জন্য রাস্তা প্রয়োজন হচ্ছে 25%, কিন্তু আমাদের শহরে তার আয়তনের মাত্র 7% রাস্তা আছে। যতক্ষণ পর্যন্ত 25% না হবে, ততক্ষণ পর্যন্ত ঢাকা শহরের জ্যাম যাবে না। এটি হচ্ছে পাবলিক স্পিকার। আপনাকে তথ্য দিতে হবে। আপনাকে বলতে জ্যাক অফ ট্রেড মাস্টার অফ নান। আপনি কোনো কিছুর মাস্টার হবেন না, কিন্তু প্রত্যেকটা বিষয় আপনাকে জানতে হবে। এখানে দাঁড়িয়ে যদি বলেন না আপনি আমাকে কি বলছেন, আমি তো আর্টসের স্টুডেন্ট, আপনি আমাকে গ্রিন হাউস ইফেক্ট সম্বন্ধে কেন প্রশ্ন করছেন, তাহলে হবে না। পাবলিক স্পিকার আপনাকে সব জানতে সংশয় হইতে হবে, আপনাকে তথ্য। তৃতীয় যেটি লাগবে লজিক্যাল, হ্যাভ টু বি লজিক্যাল। আপনাকে লজিক্যাল হইতে হবে, যুক্তিবাদী, যুক্তির মধ্যে শুদ্ধতম প্রকাশ থাকতে হবে আপনাকে। একবার একটা ইসলামী স্কলারকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা আপনারা বলেন তো আপনারা তো বলেন যে ইসলাম ধর্ম একটা ইউনিভার্সাল রিলিজিয়ন। ইসলাম ধর্ম যদি ইউনিভার্সাল রিলিজিয়ন হয়, তাহলে আপনারা মক্কা শহরে হিন্দুদেরকে ঢুকতে দেন না কেন? ইজ ইট আ ভায়োলেশন অফ ইউর ইউনিভার্সালিটি? তো তিনি বলছেন আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি কোন দেশের নাগরিক? বলছেন আমি বাংলাদেশের নাগরিক। আচ্ছা আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি বাংলাদেশের সব জায়গায় যেতে পারেন? না আমি তো যেতে পারি। বলছে ক্যান্টনমেন্টে যেতে পারেন? না ক্যান্টনমেন্ট যেতে পারি না। বলছে কেন যেতে পারেন না? তারা ঢুকতে দেয় না। তাহলে আপনি তাদের বিরুদ্ধে মামলা করেন, ইউ ক্যান সুট অ্যাগেনস্ট হিম, যে আপনাকে কেন ঢুকতে দেয় না? কারণ ইউ আর সিটিজেন অফ বাংলাদেশ, ইউ হ্যাভ রাইট টু ইন্টার অ্যান্ড এক্সিট এভরি প্লেস অফ বাংলাদেশ। তাহলে আপনি কেন ঢুকতে দেন? তারা আপনাকে ঢুকতে দিচ্ছে না। তখন বলছে না এটা করা যাবে না। তো তিনি বললেন ক্যান্টনমেন্টে তারাই ঢুকতে পারবে, তারা দেশের জন্য জীবন দিতে পারবে। মুসলমানদের জন্য এটি ক্যান্টনমেন্ট হচ্ছে মক্কা শহর, মক্কা শহরে তারাই ঢুকতে পারবে যারা ইসলামের জন্য জীবন দিতে পারবে। ইটস আ প্রিন্সিপাল অফ লজিক, এটা ইথিক্স অফ লজিক। একটা নাস্তিক প্রশ্ন করেছে, আচ্ছা আপনি আমাকে দুটি প্রশ্ন উত্তর দিতে পারলে আমি আপনার ইসলাম মেনে নিব। আমি যেটা দেখি না সেটা বিশ্বাস করি না, আমাকে দেখাইতে হবে, তাহলে আমি বিশ্বাস করবো, আল্লাহকে বিশ্বাস করবো। দ্বিতীয় হচ্ছে
আপনারা বলেন শয়তান আগুনের তৈরি, তো শয়তানকে নাকি জাহান্নামে আগুনে জ্বালাবেন, তো আগুনের তৈরি শয়তানকে আগুনে জ্বালালে তো সে তো শক্তিশালী হবে, তাকে কেন আপনারা আবার আগুনে জ্বালাবেন? তখন তিনি কি করলেন, তাকে ইট দিয়ে একটা বাড়ি দিলেন। এই তো নিচে দেখলেন, এই তো আপনাদের মুসলমানদের সমস্যা, আপনারা না পারলে হয়তো ইট দিয়ে বাড়ি দেন, আর না হলে বোমা মারেন। বলছে আপনি কি ব্যথা পেয়েছেন? অবশ্যই ব্যথা পেয়েছেন। কোথায় পেয়েছেন? এখানে পেয়েছি। দেখান তো ব্যথাটা। ব্যথা কি দেখানো যায়? ব্যথা তো অনুভব করা যায়। তো তিনি বলেন একটু আগে আপনি বললেন যেটা দেখেন না সেটা বিশ্বাস করেন না, আপনি এটা কিভাবে করলেন? বলছে আপনি কি আসলে ব্যথা পেয়েছেন? অবশ্যই ব্যথা পেয়েছি। ইটটা কিসের তৈরি? মাটির তৈরি। আপনি কিসের তৈরি? মাটির তৈরি। আরে ভাই মাটি দিয়ে মাটিকে মারলাম, মাটি তো শক্তিশালী হওয়ার কথা, আপনি ব্যথা পাবেন কেন? আপনি ব্যথা পাবেন কেন? ইটস লজিক, ইটস দ্য প্রিন্সিপাল অফ লজিক, ইটস এথিক্স অফ লজিক। আপনি লজিক্যাল হইতে হবে। চতুর্থ যে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনাকে আই কন্ট্যাক্ট থাকতে হয়। ইটস ভেরি ইম্পর্টেন্ট, আই কন্ট্যাক্ট। এখানে যখন দাঁড়াবেন আপনি যদি উপরের দিকে তাকিয়ে কথা বলেন, একবার মনে আছে নটরডেমে একটা জাজমেন্ট করছিলাম, একটা ছেলে উপরের দিকে তাকিয়ে এমনভাবে বক্তব্য দিল, আমরা সকলে তাকে মার্কস বেশি দিলাম। আমরা বাকি প্রতিবন্ধী ছেলে, এত সুন্দর করে বক্তব্য দিল। এরপরে বিপরীত পক্ষে এসে আপনারা কিভাবে তাকে এই দিলেন, তার তো আই কন্ট্যাক্ট ছিল না। তার মানে সে তো প্রতিবন্ধী একটা ছেলে, এত ভালো বক্তব্য দিয়েছে। বলছে না, সে তো প্রতিবন্ধী না। পরে আমরা জানতাম সে প্রতিবন্ধী ছিল না। আই কন্ট্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের মনে আছে আমরা একবার সূর্য সেন হল ভার্সেস, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, সূর্য সেন হল ভার্সেস রোকেয়া হলে একটা ডিবেট ছিল, একটা ডিবেট ছিল রোকেয়া হলে। মেয়েদের হলে ছেলেরা যেতে পারে না, ছেলেদের হলে মেয়েরা যেতে পারে না। তা আমরা ডিবেটাররা যেতে পারতাম সেখানে, মেয়েরা সকল দর্শক, ছেলেরা মেয়েরা বিতর্ক করবে। তা আমার সাথে আমার একটা বন্ধু, সে মানসা থেকে পড়াশোনা করে আসছে, সেও পাঞ্জাবি পরে গিয়েছে। তো হুজুর যখন বিতর্ক করতে দাঁড়াইলো, বিপরীত পক্ষ থেকে একজনে তাকে চোখ মেরে দিছে। চোখ মারা দিয়েছে, সে এমন জ্বালাময়ী ভাষণ দিল, সবাই তো অবাক, কিরে আমরা তো অবাক, এত ভালো ভাষণ সে কিভাবে দিল। একটু পরে ওই মেয়েটা যখন বিতর্ক করতে দাঁড়াইলো, আমার বন্ধু তার চোখ মেরে দিচ্ছে। চোখ মাইরা সে টেবিলে নিয়ে মাথায় এভাবে তাক করে রাখছে। আমরা বলি বন্ধু কি হয়েছে? কুতিবা আলাইকুমুল কিসাস, মানে আল্লাহ বলছে কি প্রতিশোধকে ফরজ করেছে। আমি ঘটনা ঘটাই দিচ্ছি। কি হয়েছে? সে আমার চোখ মারছে, আমিও মেরে দিচ্ছি। এ মেয়ে আর কথা বলতে, মেয়ে দাঁড়ায় শুধু 5 মিনিট 3 মিনিট শুধু মুখ নাড়াচ্ছে, কোনো কথাই আসে না। তার কথা হচ্ছে যে আমি বোরকা পরি না, একটা ছেলেকে আমি চোখ মারতেই পারি, কিন্তু একটা হুজুর কেমন আমাকে চোখ মারলো? একটা হুজুর কেমন আমাকে চোখ মারলো? ওটার কারণে আমরা জয়লাভ করছিলাম। এই জন্য আই কন্ট্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন তাকাবেন তখন কিসের দিকে তাকাবেন? তখন কিসের? কপালের দিকে তাকাবেন, কপাল। কারণ আপনি যখন চোখের দিকে তাকাবেন, ইনিশিয়াল বিতর্ক হলে, ইনিশিয়াল পাবলিক স্পিকার হলে, কেউ যদি এভাবে করে কি বলে, তখন কিন্তু আপনার কনফিডেন্স লেভেল লো হয়ে যাবে। এই জন্য আপনি তাকাবেন কোথায়? কপাল। কপাল না কপাল। কপাল কোনটা বলেন তো? কপাল গাল। কবি একবার লিখছে না, কপালখানি ভিজে গেল 2 নয়নের জলে। মানে লেখার কথা ছিল কপালখানি ভিজে গেল 2 নয়নের জলে। লিখে ফেলছে কপালখানি ভিজে গেল 2 নয়নের জলে। কবি মানুষ একবার লিখলে তার কাটতে পারে না, তখন লিখছে পা দুখানি বাঁধা ছিল গাছের ঢালে। তার মানে আপনারা যখন তাকাবেন তখন কোথায় তাকাবেন? কপালের দিকে। যখন যত টিপি করো কোনো লাভ হবে না। পঞ্চম যেটি ইম্পর্টেন্ট পাবলিক স্পিকের জন্য, সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। বডি ল্যাঙ্গুয়েজটা আপনি কীভাবে রাখবেন? আপনি ডায়াসে দাঁড়িয়ে, অনেকে দেখবেন ডায়াসে যাই এভাবে থাকে, মানে শুয়ে যাবে সে ডায়াসের উপরে। আমি ওই দিন একটা টক শোতে দেখছিলাম, ডাকশোতে যারা ইলেকশন করছে, সে ডায়াসের মধ্যে শুয়ে যাচ্ছে মনে হচ্ছে। তার মানে আপনারা যখন ডায়াসে দাঁড়াবেন তখন হাতটা কোথায় রাখবেন? আবার অনেকে দেখবেন যখন ডায়াস থাকে না, হাতটা নিয়ে বিপদে পড়ছে, হাতটা কোথায় রাখবো? ইস আল্লাহ যদি হাতের মধ্যে স্ক্রু সিস্টেম করে দিত, তাহলে হাতটা গুলে পকেটের মধ্যে রেখে দিতাম। মানে হাতটা নিয়ে বিপদে পড়ে যায়। এভাবে কি যে করে আল্লাহ না। যখন ডায়াসে দাঁড়াবেন তখন এভাবে দাঁড়াবেন, একবারে আপনার বডিটা সোজা থাকতে হবে। আর যেখানে দাঁড়াবেন তখন এক হাতে আপনার এই থাকবে। আবার আপনার সেইভাবে এভাবে দেখাবেন না। আমাদের কিছু হুজুর আছে দেখুন, ওয়াজ করার সময় আমি আল্লাহকে এত বেশি ভালোবাসি বলে সব মাইকটা ঘুরে নিয়ে চলে যাবে। এটাকে বডি ল্যাঙ্গুয়েজ মানে। বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার শব্দ চয়ন হবে আপনার অবস্থার আলোকে। কারণ আমরা যখন পড়ি, আমরা যখন করি, তখন দন্তস্ব নিচে যখন ব হয় এটাকে শ্বাসাঘাত করতে হয়। যেমন আপনাকে স্বপ্ন দেখেছি, আমরা স্বাধীন জাতি। আপনি যদি আমার মাথার উপর একটা বজ্রও পড়েছে, আপনাকে বজ্রও দেখাইতে হবে না। আপনি যদি বজ্রও পড়েছে তাহলে দেখাইতে হবে। এই জন্য আপনাকে কথার ভঙ্গিমাটা থাকতে হবে। সেটা সর্বশেষ গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে ভোকাল, কণ্ঠস্বর। কোনটা কোন ঢঙ্গে বলে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। কোনটা কোন ঢঙ্গে। আপনি সবসময় দেখবেন, বিটিভি দেখেছেন তো না? বিটিভি দেখেছেন? বিটিভিতে দেখবেন যে যখন আনন্দের খবর, আপনারা জানেন কিছুক্ষণ আগে বাংলাদেশ নেদারল্যান্ডকে 10 উইকেটে হারিয়ে জয়লাভ করেছে। আমরা খুবই আনন্দিত, মনে হচ্ছে যেন তার কান্না করছে, মনে হচ্ছে নেদারল্যান্ড তার বাপ হেরে গেছে। আবার দেখবেন আনন্দের খবর শোকের খবর সব একই স্টাইলে।
আবার দেখবেন কিছু রেডিও আছে, ডিজুইস মার্কের রেডিও, হ্যাঁ কিছুক্ষণ আগে আপনারা জানেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মারা গেছে, আমরা খুবই শোকাহত, হায় আল্লাহ, কি বলে, মানে মনে হচ্ছে যেন সে খুব আনন্দিত। না, যেটা যে ঢঙ্গের সেটাকে সে ঢঙ্গে বলতে হবে। আপনি যখন বলবীর বলবেন, বলবীরের ঢঙ্গে বলতে হবে। যদি বলবীরের ক্ষেত্রে যদি আপনি বলেন বলবীর বল উন্নত মম শির শিরুনিহারি আমারই নত শিরই শিকর হিমাদি, মনে হচ্ছে যেন বিদ্রোহী কবিতাটাকে আপনি কি শেষ করে দিলেন একবারে। আবার নিজ স্বপ্ন আজি এ প্রভাতে রবির কর, কেমনই পুষিল প্রাণের পর, কেমনই পুষিল প্রাণের আর প্রভাত পাখির গান। না রে ভাই, আপনাকে বলবীর বল উন্নত মম শির শিরনিহারি আমারই নত শিরই শিকর হিমাদি, বলবীর আমি চির উন্নত মম শির, আমি চির দুর্বার দুর্বিনীত নৃশংস, আমি সাইক্লোন, আমি ধ্বংস, বলবীর। আবার আপনি যে নিজ স্বপ্ন বলবেন আজি এ প্রভাতে রবির কর, কেমনই পুষিল প্রাণের পর, কেমনই পুষিল প্রাণের আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ, ওরে জাগিয়া উঠেছে প্রাণ, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুদিয়া রাখিতে নারী। এটি হচ্ছে নিজ স্বপ্নের বঙ্গ। আমি সর্বশেষ, আমি আর কথা বাড়াবো না, সর্বশেষ আমি আপনাদেরকে 5টা কি পয়েন্ট বলবো, যে মানুষের সাথে যখন প্রথম আপনার দেখা হবে, যখন মানুষের সাথে আপনার প্রথম দেখা হবে, আপনি তাকে কিভাবে কনভিন্স করবেন। আমরা দেখেছি, আমরা যেখানে যাই, হুট করে আমাদের সাথে কেউ যখন পরিচিত হতে আসে, সে এমনভাবে আমাকে অ্যাপ্রোচ দেখায়, আমি ইচ্ছে করে না তার সাথে দ্বিতীয় কথা বলার। আপনি যখন প্রথমে কারোর সাথে পরিচয় হতে যাবেন, তখন সুন্দর করে তাকে একটা কি বলবেন, একটা হাসি দিবেন। ভাইয়া ভাইয়া আমি মামুন ভাইয়া, একটা হাসি দিবেন। হাসি কিন্তু একটা সুন্নত, জানেন তো আপনারা? হাসি সুন্নত জানেন তো? হ্যাঁ, আল্লাহ রাসূল যে হাসি শুধু সুন্নত নয়, আল্লাহ রাসূল কি বলে, একটা সাহাবা বলেছেন যে আল্লাহ রাসূল আমি আকসারু তাবাসসুমা মিনাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি হাসতে আর কোনো মানুষকে দেখি না যত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসেছেন। তার মানে হাসি একটা সুন্নত। এবং আল্লাহ রাসূল বলছে এটা সাদাকা। আল্লাহ রাসূল বলেছে তাবাসসুমা ওয়াজহে, যদি তোমার কাউকে দেখো আখিকা লাকা, তোমার কোনো ভাইকে তোমার তার চেহারা দেখো সাদাকা, তাহলে হাসি দাও, সেটা হবে তোমার জন্য সাদাকা। সাদাকা মানে কি? দান করা, নিঃস্বার্থ দান করা। তার মানে আপনি যখন কারোর হাসি দিবেন, এটা নিঃস্বার্থ দান হবে। এই জন্য প্রথমে যখন কারোর সাথে দেখা হবে একটা হাসি দিবেন। আর আমরা কি করি, ভাইয়া আমি মামুন ভাইয়া, আর এই হাসি দিলে হবে না তো। হাসি 3 ধরনের মনে রাখবেন। একটা হচ্ছে তাবাসসুম, তাবাসসুম মানে মুস্কি হাসি, এটা রাসূল সবসময় দিতেন। আর একটা হচ্ছে কি দেহেক মানে হচ্ছে দাঁত বের করে হাসা, কিন্তু আওয়াজ হবে না, এটাও দেওয়া যায়। আর এটা হচ্ছে কাহাকা মানে অট্ট হাসি। আল্লাহ রাসূল বলেছেন তোমরা কাহাকা দিও না, কাহাকা দিলে তোমার হৃদয়টা মরে যায়, হৃদয়টা মরে যায়। যেন কাহাকা দিবা না, অট্ট হাসি দিবা না, এটা শয়তানের হাসি। এই হাসি কখনো দিবা না, আওয়াজ করে যে হাসিটা দেয় এটা কখনো দিবা না। তার মানে আপনি যখন প্রথমে কারোর সাথে দেখা হবে, প্রথমে তাকে একটা হাসি দিবেন, ভাইয়া আমি মামুন ভাইয়া, ভালো আছেন ভাইয়া, প্রথম। দ্বিতীয় যেটি করবেন সেটি হচ্ছে, আমরা সবসময় কি মানুষের নেগেটিভ অ্যাপ্রোচ দেখাই। প্রথমে ভাইয়া আপনার কাছে একটু কালো কালো লাগছে, তাহলে উনি কি আপনার সাথে কথা বলার আগ্রহ থাকবে? ভাইয়া আজকে পোশাকটা আপনাকে ভালো লাগছে, আপনি ছবিটা অনেক সুন্দর, বাস্তবে আসলে এবার বললে সে কি আপনার সাথে আর কথা বলবে? আপনি বলেন যে ভাইয়া ছবি কি, বাস্তবে আপনি অনেক সুন্দর ভাইয়া। যদিও আমাদের শরীয়ত বলেছে যে সামনে প্রশংসা না করতে, কিন্তু একটু প্রশংসা তো করতেই হবে। এটাকে প্রশংসা না বললে আপনি কমপ্লিমেন্ট বলতে পারেন, যে আপনি তাকে বলেন যে ভাইয়া আপনি কিন্তু আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে, ছবি থেকে বাস্তবে আপনি অনেক সুন্দর। এটি যখন বলবেন তখন সে আপনার প্রতি একটা আগ্রহ তৈরি হবে, আগ্রহ। তৃতীয় যেটি করতে যাবেন সেটি হচ্ছে ওনার ব্যাপারে আপনি একটু তথ্য নিবেন। আপনি যেমন শান্ত ভাইয়ের সাথে দেখা করতে গেলেন, আপনি শান্ত ভাই বাংলাদেশের তো আসলে রাজনীতি অবস্থা খুবই বাজে অবস্থা, এই দিয়ে হবে না, আসলে এভাবে হবে না, এভাবে দেশ চলতে পারে না। অথচ শান্ত ভাই রাজনীতির ব্যাপারে কোনো আগ্রহ নেই, কিন্তু আপনি তাকে রাজনীতির বিষয় বললেন, হবে এটা? কিন্তু আপনি যদি শান্ত ভাই এখন বর্তমানে বাংলাদেশের পিপিএসএফ কিন্তু অনেক ভালো কাজ করছে, বা ওনার যে ইভেন্ট আছে, ইভেন্ট নিয়ে আপনি তাকে প্রশংসা করলেন, তখন সে খুশি হবে, না সে আমার বিষয়ে জানে, আপনি তার সম্বন্ধে জানবেন। পঞ্চমত যেটি করবেন, ফিজিটিং করা যাবে না কথা বলার সময়। ফিজিটিং কেমন? আমরা একটা মুদ্রা দোষ আছে, আমরা এই যেমন কথা বলার সময় চুলকাই, আবার পিঠে চুলকাই, হ্যাঁ, আবার ভাইয়া না, এই ফিজিটিং করা যাবে না। এই জিনিসগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, তাহলে আপনি সফল হবেন। আমি আপনাদেরকে বলবো যে পাবলিক স্পিকিং, এপিজে আবুল কালামের একটা কথা বলে শেষ করব। তিনি বলেছেন
প্রজাপতির পিছনে ঘুরো না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। তো সুতরাং ফুলের চাষ হচ্ছে পাবলিক স্পিকিং। এটি যদি আপনি করতে পারবেন, মনে রাখবেন সকল কিছু আপনার পিছনে ঘুরবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।